বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সবশেষ জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের তথ্য বলছে বাংলাদেশে প্রতি লাখে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন 106 জন। পুরুষের ক্ষেত্রে যেটি প্রতি লাখে 118, কিন্তু নারীর ক্ষেত্রে 96 জন। এই বাস্তবতায় বাংলাদেশে বিশ্বের ন্যায় বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। সেই বিষয়ে আজকের আলোচনা আমাদের আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি ক্যান্সারের চিকিৎসা, বিদেশমুখিতা ও বাস্তবতা। আপনাদের অনুষ্ঠান শুরুর আগে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সহযোগিতা করছে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর, অনকোলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল। সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেহেতু বিশ্ব ক্যান্সার দিবস নিয়ে আমরা আলোচনা করছি, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, আপনার কাছে এবারের প্রতিপাদ্যটা জানতে চাই এবং এটিতে আসলে কি বোঝানো হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর ইউআইসিসি, একটা ইন্টারন্যাশনাল ক্যান্সার অর্গানাইজেশন, তারা ক্যান্সারের ব্যাপারে একটা থিম প্রতি বছর প্রকাশ করে। 2025 থেকে 27 পর্যন্ত ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ হলো যে প্রত্যেকটা ক্যান্সার রোগী আলাদা, রোগের চিকিৎসা আলাদা, এবং ইভেন স্তন ক্যান্সারেরও দুটো রোগী কিন্তু ভিন্ন ভিন্ন, দুটো চিকিৎসা একরকম নয়, হুবহু একরকম নয়। সেজন্য বলছে এই ভিন্ন ভিন্ন মানুষগুলো মিলে যখন একত্রিত হবে তারাও কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারবে। আর যদি আমরা ব্যক্তি মানুষ হিসেবে বিবেচনা করি তাও মানুষগুলো আলাদা। এবার বলা হচ্ছে যে পিপল সেন্টার কেয়ার, পেশেন্ট সেন্টার কেয়ার না, যে পেশেন্ট প্রতি যে না, একটা পেশেন্ট মানে শুধু রোগ না, তার রোগ নির্মূল করা না, তাকে সামাজিকভাবে তার পরিবারকে সবাইকে ভালো রাখাটার মধ্যেই হলো সুস্থতা। নাহলে কিন্তু একটা ক্যান্সার রোগী সুস্থ থাকার সুযোগ নেই। তাহলে আর একটা হলো পিপল মানে হলো কমিউনিটি, যে উনার আশেপাশে কারা আছে, পরিচিত পরিজন, সবাই মিলে যদি আমরা একসাথে কাজ করি তাহলে ক্যান্সার নির্মূল করতে পারবো। খুব সুন্দর এবারের প্রতিপাদ্য। ডাক্তার জাহাঙ্গীর কবির, আপনার কাছে জানতে চাই যে কথাটি বলা হচ্ছে যে প্রতিটি রোগীর ক্ষেত্রে চিকিৎসা আলাদা বা তাকে সহযোগিতার বিষয়। আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি যে অন্যের প্রেসক্রিপশন দেখে ট্রিটমেন্ট নেওয়া বা অমুকজন ভালো হয়েছে সেইভাবে অমুক চিকিৎসকের কাছে যাওয়া, এরকম নানান ধরনের বিষয় আছে। ক্যান্সারের ক্ষেত্রে এটি কত বেশি আলাদা সেটি যদি বলেন। ক্যান্সার রোগী, একটা ক্যান্সার যে মানুষটা ক্যান্সার হয়, ওই একই ক্যান্সার একই অর্গানিক ক্যান্সারে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আগের আকরাম সাহেব বললেন যে ব্রেস্ট ক্যান্সার আমরা এখন চিকিৎসা কিন্তু ব্রেস্ট ক্যান্সার এক চিকিৎসা দিই না। যেমন প্রথমে যে কোন স্টেজে আছে, কোন গ্রেডে আছে, তারপরে যে তাদের মনে কর টাইপস করি আমরা, বিভিন্ন ভাগ করি, সেটার 4-5টা টাইপ আছে। এই জন্য টাইপের ভিত্তি করেও তার চিকিৎসা কোনটা রোগীর উপযুক্ত। কোনো কোনো রোগীর ক্ষেত্রে আছে স্টেজ 2 হলে আগে অপারেশন করি, কোনো কোনো রোগীর ক্ষেত্রে স্টেজ 1-এও আমরা আগে কেমোথেরাপি দিই। এই জন্য প্রতিটা রোগী আমরা ওই রোগীকে ইন্ডিভিজুয়াল ভেবে ওই রোগী আমরা মলিকুলার টাইপিং করে চিকিৎসা করি। এই জন্য বলা হচ্ছে যে প্রতিটা রোগী আলাদা, যদি একই ক্যান্সার, কিন্তু এক ক্যান্সার হলেও ওই একই ক্যান্সারের ভিতরে ভাগ আছে। যেমন লাং ক্যান্সার, এর ভিতরে কিছু ভাগ আছে, কিছু 2-3-4-5 রকম ভাগ আছে। ব্রেস্ট ক্যান্সার 4 রকম ভাগ আছে। সব ক্যান্সারই প্রত্যেকটা রোগীর আলাদাভাবে তাকে প্রোফাইল করে, তাকে জেনেটিক টেস্ট করে তারপর চিকিৎসা দেওয়া হয়। তাহলে চিকিৎসা অ্যাডিকুয়েট হয় এবং রোগ নির্মূল করা সহজ হয়। এখানে আমি স্যারের কাছে আরেকটু জানতে চাই যে যেমন একটা ডায়াবেটিসকে আমরা কত ভাগেই বা ভাগ করতে পারি, বা একটা উচ্চ রক্তচাপকে কত ভাগে বা ভাগ করতে পারি, কিন্তু ক্যান্সারেরই তো ধরন অন্তত 50-এর কাছাকাছি। মানে এই ক্যান্সারের ধরনগুলো কত, তার মধ্যে আবার একটা ক্যান্সারের স্টেজিং যদি আমরা করি সেটি আরও মানে কত বৈচিত্র্যময়, সেটি আরেকটু যদি অ্যাড করেন। এটা ধরুন যে ক্যান্সার তো অনেক পুরনো একটা রোগ, একদম সভ্যতার শুরু থেকেই ছিল। এই রোগের আপনি যদি দেখেন সক্রেটিসের আমল বা অ্যারিস্টটলের আমল, তখনও কিন্তু এই ক্যান্সার ছিল। ক্যান্সারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বলি 100 থেকে 200টা রোগ, মানে একটি রোগ না। ধরুন একটা ফুসফুসের ক্যান্সারের কেন চিকিৎসাগুলো ভিন্নতা পায়, কেন আলাদা হচ্ছে? ফুসফুসের ক্যান্সার অনেক রকম। আমরা হয়তো কিছু কিছু রোগ কমন পাই, কিন্তু ম্যাক্সিমাম রোগ কিন্তু আনকমন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটা রোগী কিন্তু আমরা দেখি কি ধরুন কতখানি ছড়িয়েছে, কোন জায়গায় আছে, এবং কোষের ভিতরটা দেখি যে কোষের সাথে একটা কোষের সাথে আরেকটা কোষের পার্থক্য কী, মানে স্বাভাবিকের সাথে আরেকটা কোষের পার্থক্যটা কতখানি আছে, সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। এবং ওইটা শরীরে কতখানি জায়গায় ছড়িয়েছে, কোন পর্যন্ত ছড়িয়েছে। এখন সবচেয়ে যেটা বর্তমান বাস্তবতা, সেটা হলো প্রত্যেকটা কেসে আলাদা। কীরকম? জেনেটিক মিউটেশনস বলে ক্যান্সারের যে জিন আছে, জিনগুলো কিন্তু লাং ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। যে কারো EGFR পজিটিভ, কারো AL পজিটিভ, কারো ROS1 পজিটিভ, মানে এরকম প্রত্যেকটার আবার আলাদা আলাদা ওষুধ আছে, টার্গেটের ওষুধ। তার মানে
চিকিৎসা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তার মানে প্রতি দুইটা পেশেন্টের কিন্তু চিকিৎসার পদ্ধতি এবং ওভারঅল চিকিৎসা কিন্তু সেম হচ্ছে না, আলাদা আলাদা হচ্ছে। এই কারণেই কিন্তু এই কথাটা বলা হচ্ছে। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, আপনার কাছে আরেকটু জানতে চাই যে মানে কতটা নিবিড়ভাবে এই ট্রিটমেন্টটা নিতে হয়। আমাদের যে বিক্ষিপ্ত মন, আমরা ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায় যে আমরা অনেক জায়গায় একসাথে ছোটাছুটি করি, পাশাপাশি আমাদের যেহেতু আমরা বলছি বিদেশমুখিতা, যে সকল রোগে বিদেশে বেশি যায় তার মধ্যে ক্যান্সার একটি, মানে এই বিক্ষিপ্ততা আমাদেরকে কত ক্ষতিগ্রস্ত করে। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের দেশের জন্য। দেখেন আসলে আমাদের দেশে তো রেফারেল সিস্টেমটা ডেভেলপ না। একটা রুগী যখন আমার গ্রামে যে একটা রুগী পেশেন্ট, একটা মানুষের রোগ হয়, সে বুঝতে পারে না কোথায় যাবে। সে করে কি, প্রথমে তার আশেপাশের পল্লী চিকিৎসকের যায়, যে সে জিজ্ঞেস করে ভাই কোথায় যাব। সে হয়তো জানে না যে কোথায় যাওয়া যায়, সে তার একটা পরিচিত ডাক্তারের কাছে যায়। যার জন্য এই বিশ্বাসের যে সমস্যা, এই যে রিফারেল সিস্টেম নাই, জন্য মানুষ সঠিক জায়গায় যেতে পারে না। আমরা এমন অনেক পাই যে ক্যান্সার রোগী চিকিৎসা করছে একজন পল্লী চিকিৎসক অথবা এমবিবিএস ডাক্তার, কিন্তু ভাইরাস একটা ফিভারের জ্বরের রুগী চিকিৎসা করছে একজন অধ্যাপকের কাছে। এই জন্য এটা প্রথম সমস্যা যে আমাদের রিফারেল সিস্টেম নাই। রিফারেল সিস্টেম না ডেভেলপ করলে এই মানুষের ঘোরাঘুরি কষ্ট। কারণ আমি জিজ্ঞেস করি সব রুগীদের যে আপনার কে পাঠাইছে, ম্যাক্সিমাম রুগী বলে যে আমার একটা রুগী আপনার কাছে আসছিল আগে, সে রোগী মূলত রুগী বলে। কারণ আসলে তো ওনাকে গাইড করার কেউ নেই, ওনাকে কাকে বিশ্বাস করবে? যার কাছে যায় সে তাকে অবিশ্বাস হয়। যেমন সব জায়গায় বিশ্বাসের সমস্যা আমাদের দেশে একটা বড় সমস্যা আছেই, যে একটা রুগী রোগ হলে সে তাকে গাইড করার ব্যবস্থা নাই। এই জন্যই কিন্তু উন্নত বিশ্বে একটা এলাকার ভিত্তিক জিপি থাকে, যে মানে জেনারেল প্র্যাকটিশনার থাকে, তার কাছে সবাই যাবে। সে তখন ঠিক করবে যে কোথায় গেলে ভালো চিকিৎসা হবে, সে তখন স্পেসিফিক জায়গায় পাঠা যায়। তাতে রুগীদের বিভিন্ন যাওয়ার সুযোগও থাকে না বা হয়রানিও হয় না। আমাদের দেশে যেহেতু এটা ব্যবস্থা নাই, যার যেভাবে সুবিধা আছে, যে যেখানে পাশে যাচ্ছে, দেখা যায় যে সঠিক চিকিৎসা পেলেও অনেক ভোগান্তির পরে যাচ্ছে। এটা একটা বড় সমস্যা। আমি অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, এই যে বিক্ষিপ্ততার সঙ্গে বাস্তবতাও তো আসলে আছে। একটা রোগী যখন ধারাবাহিকভাবে সে যদি মনে করে যে আমি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটেই চিকিৎসা নিতে চাই, সরকারি হাসপাতালের ক্ষেত্রে, মানে তিনি সেকেন্ড সাইকেলে বা থার্ড সাইকেলে কি আসলে ওই সিরিয়ালটা পাচ্ছেন কিনা, তখন কি তাকে আবার আরেক জায়গায় চলে যেতে হচ্ছে কিনা, এটি একটি বিষয়। পাশাপাশি স্যার যেটি বলছিলেন যে আমাদের বাংলাদেশে ওই রোগীরাই মূল পথ প্রদর্শক, তারাই সঠিক জায়গাতে রোগীদেরকে নিয়ে আসেন। কিন্তু যখন অন্য কারো হাতে যখন পড়ে বা যারা বিদেশে চলে যাচ্ছে, এখানেও কি একটা দালাল চক্র ব্যাপকভাবে সক্রিয় কিনা ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে? না, তা তো বটেই। ক্যান্সারের চিকিৎসার জন্য আসলে কেন বিদেশমুখী, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আপনি যদি দেখেন, আমাদের খুব ছোট করে বলি 180টা মেশিন দরকার, মানে কার্যকরভাবে কাজ করছে কিন্তু 20-এরও নিচে। আবার ব্র্যাকিথেরাপি কাজ করছে দরকার হলো 150টা, হয়তো কাজ করছে 10টা। কেমোথেরাপি ওষুধের অনেক দাম, যদিও হয়তো বিদেশি ওষুধ আনলে আরও বেশি দাম পড়তো, কিন্তু তুলনামূলক তাও তো বেশি। এখন এই জিনিসগুলো, তারপরে ক্যান্সার হাসপাতালের বিষয়টা যদি আমরা আলাদাভাবে না দেখি, সামগ্রিকভাবে বাংলাদেশকে দেখি, তাহলে ক্যান্সার হাসপাতালে তো প্রচুর রোগী যাচ্ছে, যেহেতু একটা সেন্টার। যদিও সরকারের এখানে 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এখন পর্যন্ত ক্যান্সার হাসপাতালে 1500 কোটি টাকার বেশি ইনভেস্ট করেছে। বিদেশি সৌদি গভর্নমেন্টের সহায়তা আছে, বিভিন্ন দেশের সহায়তা আছে। উদ্দেশ্যটা ছিল যে এই হাসপাতালটাকে একটা বিশ্বমানের হাসপাতালে রূপান্তর করা। তো যাই হোক, তো আমাদের সব হাসপাতালের চিত্রের সাথে ক্যান্সার হাসপাতালের চিত্রকে আলাদা করা যাবে না। ওখানে রুগীরা আসতেছে এবং রুগীরা একটা দালাল চক্রের কাছে ক্যান্সার হাসপাতালে পড়তেছে তা না, শুধু সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের একই চিত্র। এটা শুধু ওখানকার জন্য না। আর দালাল চক্র কিন্তু শুধু যে আপনি বলছেন যে অন্যান্য জায়গায় কাজ করছে না, দালাল চক্র অন্য জায়গায়ও কাজ করছে, বেসরকারি হাসপাতালেও কাজ করছে। কোন ডাক্তারের কাছে রুগীটা যাবে, কাকে দেখাবে, এবং দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ডাক্তারের সাথে বিদেশি ডাক্তারদের সাথে সুসম্পর্ক, যোগাযোগ। বিদেশে কোনো রুগী গেলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্পেসিফিক কিছু ডাক্তারের কাছে ওরা ওই রুগীটাকে ফেরত পাঠাচ্ছে। তো কারণটা কি? এটা অ্যাফিলিয়েশন আছে, ডেফিনেটলি কোনো না কোনো ধরনের অ্যাফিলিয়েশন আছে হয়তো। এবং এই অভিযোগ কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে আছে, তারাও রোগী অনেক ক্ষেত্রে পাঠান আর কি। হ্যাঁ, তো এই যে যোগাযোগ করার, ধরেন আপনি বাংলাদেশ থেকে কাউকে পাঠালো, এমনও আছে যে দেখা যাচ্ছে যে একজন ডক্টর পাঠাচ্ছেন, আরেকজন ডাক্তারের নামে ওই রোগীটা ব্যাক করছে। এই ঘটনাগুলো কিন্তু অহরহই ঘটছে। আমরা যারা প্র্যাকটিস করি তারা কিন্তু রেগুলার এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি যে কেন কি ঘটছে। কারণ ওখানে যখন আমাদের একজন রুগী যান, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ওখানে যারা যাচ্ছে ওটা কিন্তু সরকারি হাসপাতাল না। ক্যান্সার হাসপাতাল থেকে একটা রুগী এই ধরনের পরিস্থিতি থেকে ভারতের একটা নামকরা হাসপাতালে গেল, তো দুটোর সাথে তো ম্যাচ হবে না, তো দুটো হবে না। তো সুতরাং ওর ওখানে ভালো লাগবে ওনার,
কিন্তু বাংলাদেশ তো ভালো লাগবে না তার, মানে সেই রোগীকে যদি বাংলাদেশের একটা কর্পোরেট হাসপাতালে পাঠানো হয় তার তো আবার এখানে ভালো লাগবে, এখানে ভালো লাগবে, পরিবেশগত কারণে ভালো লাগতে পারে। ডাক্তার জাহাঙ্গীর কবির, আপনার জন্য মূল যেটি জানার বিষয় আপনার কাছে, যে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা বহুবার জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে গিয়েছি, মানে দেখা যায় যে অন্য সরকারি হাসপাতালের থেকেও, যদি আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে বাদ দিই, যেহেতু এখানে রোগীর সারা দেশের রোগীদের চাপ থাকে, ক্যান্সার রোগীদের ক্ষেত্রে মানে মানে শতকরা 90 জনই খারাপ ফিডব্যাক দেন আর কি, মানে বাইরে যারা দাঁড়ায় থাকেন, মানে চিকিৎসার নাগাল পাইতে পাইতে এমন অবস্থা 16-17 দিন থেকে ঘুরছে, এরকমও রোগী আমরা আসলে পেয়েছি। সত্য মিথ্যা আমরা জানি না, অনেক ক্ষেত্রে আমাদের সত্যই মনে হয়েছে। আপনি এই হাসপাতালকে কি অবস্থায় পেয়েছেন, এসে কি দেখলেন আপনি? জি ধন্যবাদ। আমাদের হাসপাতালে জানেন 500 বেড হাসপাতাল। জি, আমাদের এখানে 500 জন রোগী ভর্তি হন, একজন রোগী বেশি ভর্তি করার সুযোগ নেই। আর ক্যান্সার হাসপাতাল যেহেতু বাংলাদেশে একমাত্র বেসরকারি হাসপাতাল, কোনো হাসপাতাল নেই বাংলাদেশে আর যেখানে শুধু ক্যান্সার রোগী চিকিৎসা করা হয়, যেন মানুষের ধারণা আছে ওখানে গেলে চিকিৎসা হবে। জি, এবং সব হাসপাতালতে এখানে পাঠানো হয়, বিশেষ করে অ্যাডভান্স কেসগুলা যেগুলা আবার ফিরে আসছে, যে রোগী ক্যান্সার চিকিৎসা হয়েছিল আবার ব্যাক করছে, এরকম হতে পারে। সব রোগীগুলো আলটিমেটলি ক্যান্সার হাসপাতালে আসে, যেন আমাদের এখানে ভর্তি হওয়া সেটা কঠিন। আমরা যেহেতু বিছানার বাইরে ভর্তি করার আমাদের সুযোগ নাই বা সে সিস্টেম নাই, যেন আমাদের দেখা যায় যে কোনো রোগী 15 দিন, কোনো দিন 20 দিন, কোনো 1 মাসও লাগে ভর্তি হতে। এটা আসলে আমাদের এই কিউ কমানোর ক্ষমতা আমাদের এই মুহূর্তে নাই। আমরা কমাতে পারবো যখন আমরা পেরিফেরাল সেন্টার করতে পারি, যেমন অলরেডি আমাদের 8টা হাসপাতাল, 8টা বিভাগে 8টা হাসপাতাল করার গল্প শুনতে শুনতে আমরা টায়ার্ড হয়ে কাজ চলমান আছে, যেটা বলি কেউই তো সেবা শুরু করতে পারেনি, কেউ সেবা এখনো বিল্ডিং কমপ্লিট হয়নি, বিল্ডিং। এখনো জনবল পথ। আমার এখানে আরেকটি প্রশ্ন, আমি একটু বলে নিই যে আমার যে মানুষের কষ্ট, আসলে দেখেন আপনার যদি 4 থেকে 1 কেজি আপনি যদি 50 জন খাওয়ান, তাদের কেউ স্যাটিসফাইড করে যাবে না। কিন্তু যে রোগীটা চিকিৎসা নিচ্ছে, যে ভর্তি হচ্ছে, যে অপারেশন করছে বা যে কেমোথেরাপি পাচ্ছে, তাকে যে চিকিৎসা তাই বুঝবেন যে স্যাটিসফাইড কিনা। আমাদের কিন্তু এখন যে আমাদের ডাক্তারের সংখ্যা বা বলেন সেই সংখ্যা, তাতে কিন্তু তারা, আমি নিজে যে জিজ্ঞেস করি যে কোনো রোগী খারাপ ব্যাপ পাচ্ছে কিনা, তারা কিন্তু আমাকে পার্সোনালি হয়তো বলে না। আমি বলছি যে যাদেরকে আপনারা চিকিৎসা দিতে পারছেন, একটা তো হচ্ছে এর বেশি আপনি দিতে পারবেন না, মানে সেই রোগীগুলোকেও একটা গাইড করার মতো কোনো লোক বা কেউ, মানে এটা কি একটু কোনো সিস্টেমের ভিতরে নিয়ে আসা যায়? আমরা যেটা করছি, আমরা আমাদের 2টা বিল্ডিং, হাসপাতালের বিল্ডিং একটা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং একটা, 2 বিল্ডিং এসে আমরা একটা বুথ করেছি, যেখানে গেলেই রোগীরা তাদেরকে গাইড করা হয় যে আপনি কোন ওয়ার্ডে যাবেন, কোন ফ্লোরে যাবেন, কাকে দেখাবেন, এটা গাইড করার ব্যবস্থা হয়। তারপরে এগুলো পর্যাপ্ত না আসলে, কারণ দেখেন যে রোগী আপনি যদি এখন কালকে যান, দেখবেন আমাদের আউটডোরে আমরা প্রতিদিন 1000 রোগী দেখি, 1000 নতুন পুরাতন মিলে। তারপর আমরা ডে কেয়ারে প্রতিদিন 350 রোগী কেমোথেরাপি দিই, এগুলো ভর্তির বাইরে, কিন্তু 500 বেডের বাইরে। আর ভর্তিতে 500 বেডে আছে, তার ভিতরে দেখা যায় যে আমরা অ্যারাউন্ড 200 মতো কেমোথেরাপি দিই, আর বাকিগুলো অন্য চিকিৎসা, যেমন সার্জারি আছে, কিছু অন্য রোগী ভর্তি হয়। তার জন্য এই যেগুলো আমরা সার্ভিস দিই, এটা আসলে আমাদের ক্যাপাসিটির তুলনায়, আমাদের ডাক্তার সেটার তুলনায় অনেক বেশি সার্ভিস দেওয়া হয়। যেহেতু সারা দেশের রোগী আসে, আমাদের উপায়ও নাই, কারণ রোগী তো কষ্ট হয়। আর ক্যান্সার রোগীর সমস্যা একটা যে সময় একটা বিরাট ফ্যাক্টর। যেমন আপনার গলব্লাডারে পাথর হয়েছে, আপনি এটা 2 মাস পরে কোনো সমস্যা নেই। ক্যান্সার রোগী তো প্রতিদিন ইম্পর্টেন্ট। আমরা রোগীকে বলি যে আপনি ঘুমাবেন, ক্যান্সার ঘুমাবে না, প্রতি মুহূর্তে বাড়ছে। আপনি যদি দেরি করেন তাহলে স্টেজ 1 থেকে স্টেজ 2 হয়ে যাবে, স্টেজ 2 থেকে স্টেজ 3 হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের যে জনবল আছে, 300 বেডের জনবল দিয়ে 500 বেডের সার্ভিস দিই। এছাড়াও আমরা 350 রোগীর প্রতিদিন আমরা ডে কেয়ার বেসিস, ভর্তি না, জাস্ট রোগী আসে, কেমো দিয়ে চলে যাই, এইভাবে দিই। স্যার আপনার কাছে আসবো আমরা, এরপরে আমাদের অনেক লম্বা সিরিয়াল আছে। ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক আকরাম হোসেন, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট এটি দেখেন যে 500 শয্যার পরে কিন্তু আরও একটি 500 শয্যার পৃথক একটি ভবন হচ্ছে। প্রত্যেকটি রোগী তো আসলে গুরুত্বপূর্ণ, পেশেন্টদের সাফারিংস, এবং তারা কিন্তু সবসময় বলেন যে তারা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন, কারণ তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা একটি রোগীও যেহেতু বাইরের তারা নিচ্ছেন না। স্যার যেটি বলছেন যে এর বাইরেও কিন্তু ক্যান্সার ইনস্টিটিউট ঠিকই নিতে হচ্ছে। স্ট্রোকের ক্ষেত্রে বা নিউরোর সমস্যার ক্ষেত্রে যদি আরও একটা হাসপাতাল ঢাকা শহরে হয়, যেহেতু 8টা সেন্টার হচ্ছে না, ঢাকা শহরেও কি এরকম, মানে এই হাসপাতালটাকে 100 শয্যা করা বা আরও একটি পৃথক ভবন, ক্যান্সারের ক্ষেত্রে এই অপ্রতুলতা কেন? আমি তো আমার ক্যারিয়ারের শুরুতে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে 1993-তে যখন এটা যা শুরু হয়, জি, আমি ওখানে প্রায় 12 বছর কাজ করেছি। আমাদের সময়ে 50 বেড ছিল, তারপরে এটা 300 বেড হলো, তারপরে 500 বেড হলো।
এই পুরো সময়টায় ধরে এই ক্যান্সার হাসপাতালেও কিন্তু 500 বেডের অতিরিক্ত কোনো রোগী ভর্তি করা হয় না। আচ্ছা, কারণ নিমসের উদাহরণটা আমারও মনে আসছিল যখন ডিরেক্টর সাহেব বলছিলেন, কারণ আসলে নিম যদি পারে আমরা কেন পারবো না, ক্যান্সার ইনস্টিটিউট কেন পারবে না, এটা কোনো উত্তর নাই, পারতেই হবে, পারতেই হবে, দ্যার ইজ নো অপশন, আমাদের পারতেই হবে, উই মাস্ট গো টু দ্য স্ট্যান্ডার্ড অফ। মানে স্ট্রোক আপনাকে প্যারালাইসিস করেও তো বাঁচিয়েও রাখে, মানে যদি শুনতে খারাপ লাগছে, কিন্তু ক্যান্সার তো আপনাকে কোনো সময়ই দিচ্ছে না। এখন ক্যান্সার ইনস্টিটিউটের মানে যেই ডিফিকাল্টিসগুলো আমরা লক্ষ্য করি আর কি, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের, আপনি যেখানেই যাবেন লোকজন বলে যে এটারই তো ক্যান্সার হয়ে গেছে, দ্যাটস দ্য সিচুয়েশন। কারণ হচ্ছে রিপোর্টও হয়েছে যার ক্যাপশনে আছে। কারণটা হচ্ছে যে মেশিনপত্রগুলো নষ্ট, অলমোস্ট কোনো মেশিন রেডিওথেরাপি মেশিন কাজ করে না। রেডিওথেরাপি হলো অন্যতম প্রধান চিকিৎসা ক্যান্সারের। একজন রোগী 6 মাস বসে আছে, ক্যান্সার 6 মাস বসে থাকবে। কোনো কেমোথেরাপি বলেন, অন্যান্য বলেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে তারা নিজেরা হসপিটাল থেকে কিছু পাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে না। কিন্তু এই যে চক্রের বিষয়টা, এটা তো বাস্তবতা, এটা তো যে কোনো মূল্যেই ভাঙতে হবে, এটার কোনো বিকল্প পথ নাই। কিন্তু মানে এই যে ভাঙতে গিয়ে যে 8টা ক্যান্সার সেন্টার, মানে এটার এত মানে প্রলম্বিত কেন হচ্ছে, মানে এটাকে আসলে আমরা চাই না। আপনি পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজের অবস্থা দেখেন, ঢাকা মেডিকেল কলেজেও কিন্তু কোনো মেশিন চলছে না। তার মানে ঢাকার 2টো হাসপাতালেই, সরকারি হাসপাতালে কোনো মেশিন চলছে না। বিএসএম মধ্যে একটা মেশিন চলছিল, এই রিসেন্টলি সেটাও মানে ডাউনে আছে। তাহলে এই যে পরিস্থিতিটা, একটা ভয়াবহ পরিস্থিতি না বাংলাদেশের জন্য, রোগীরা কোথায় যাবে? তো এই জিনিসটা ক্যান্সার হাসপাতাল বলেন, গিয়ে বলেন আপনি বিছানা বাড়াতে হবে। বিছানা আসলে ক্যান্সারের বেশিরভাগ চিকিৎসা কিন্তু আউটডোর। আপনি বিছানা বাড়ালে কি করবেন যদি রেডিওথেরাপি মেশিন নষ্ট থাকে? রেডিওথেরাপি আউটডোর, রেডিওথেরাপি চিকিৎসা আউটডোরের, কেমোথেরাপি ম্যাক্সিমাম আউটডোরে। আপনি শুনেছেন যে 350 ডেলি দিচ্ছে, এবং তাই যদি সব রোগী যদি ম্যাক্সিমাম আউটডোরে হয়, বিছানা তো বেসিক্যালি আজকাল ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু বিছানা এখন খুবই কমিয়ে দিয়েছে, বিছানা বেশি দরকার নেই। কিন্তু দরকার হলো ফ্যাসিলিটি এবং সার্ভিস। ওই সার্ভিসটা আমরা ওখানে 14 তলা বিল্ডিং হচ্ছে, আমি জানি ওটাকে পুরোপুরি চালু হয়েছে কিনা। ওখানে বোন মেরো চালুর গল্প ছিল 2008 সালে, এখন পর্যন্ত বোন মেরো ট্রান্সপ্লান্টেশন হয়েছে? হয়নি, এখন পর্যন্ত হয়নি। 8 সালের গল্প, এখনও হয়নি। তো এই গল্পগুলো চলছে। আমার মনে হয় এখানে একটা সিরিয়াস একটা লিডারশিপ ইস্যু আছে, মানে দীর্ঘদিন থেকে ক্যান্সার হাসপাতাল এই লিডারশিপের সাফারিংসের মধ্যে আছে, এবং সবাই মিলে কাজ না করলে, বাংলাদেশের সবাইকে একত্রিত না করতে পারলে এটা আপনি পরিবর্তন ঘটাতে পারবেন না। কারণ এখানে আরেকটা ঘটনা আছে, যে মনে করেন যে আমরা প্রায় রুগীকে টিউমার বোর্ডে পাঠাই, অলমোস্ট প্রতিটা রুগী টিউমার বোর্ডে যায়, যে কীভাবে এটা, কিন্তু সব রুগীর আসলে টিউমার বোর্ডে যাওয়ার দরকার নাই। তাহলে টিউমার বোর্ডে যে রুগীগুলো যাচ্ছে, সেই রুগীগুলোকে আমরা সময় দিচ্ছি 3 ঘন্টা। টিউমার বোর্ড হয় 3 ঘন্টা, 3 ঘন্টাতে আমরা 90 জন রুগী দেখি, প্রতি রুগীর সময় পাই 2 মিনিট। কীভাবে এতগুলো স্পেশালিস্ট বুঝে একটা সিদ্ধান্ত দেবেন? আমরা ওনাকে আরেকটা মিটিংয়ে উনি ছিলেন আমার সাথে, সেখানে আমরা কিন্তু ওনাকে অফার করছি যে বাংলাদেশে যারা যোগ্য চিকিৎসক আছেন, ক্যান্সার বিশেষজ্ঞ বিভিন্ন জায়গায় আছেন, অথবা যারা অবসরপ্রাপ্ত, অথবা বাংলাদেশের বাইরে যারা আছেন, তারা সবাই অনলাইনে এই টিউমার বোর্ডে অ্যাটেন্ড করে হেল্প করতে চান, বা যে কোনো সময় হেল্প করতে চান। আমরা কিন্তু ক্যান্সার হাসপাতালকে হেল্প করতে চাই, ক্যান্সার হাসপাতাল কিন্তু আমাদের হেল্প নিতে চায় না। দ্যাটস দ্য রিয়ালিটি। মানে আমি এখানে আপনার কাছে জানতে চাই যে এই হেল্পটা হয়তো আপনি ব্যক্তি হিসেবে নিতে চান বা পরিচালক হিসেবে নিতে চান, কিন্তু এই নিতে চাওয়ার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো সিস্টেমের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? না, আমাদের মেন সমস্যা যেটা বললেন, যে মেন সমস্যা রোগীর সংখ্যা অনেক বেশি, মানে সেটা আছে। আমি সহযোগিতার জায়গাতে একটু, তার জন্য আমাদের এখন মেন যে রোগীদের কষ্ট হচ্ছে বেশি কিসে, যেমন একটা মেশিনও চালু নাই, 2টা মেশিন চালু ছিল, তাও অনেক, সেই একটা 14 সালের মেশিন, একটা 11 সালের মেশিন, যেটা গত ডিসেম্বরে 21 তারিখে নষ্ট হয়েছে। এই মুহূর্তে একটা মেশিনও চালু নাই। আমরা আগামী পরশুদিন একটা মেশিন চালু করব, নতুন মেশিন চালু হবে, যেটা আমাদের উপদেষ্টা ম্যাডাম উদ্বোধন করবেন। রেডিওথেরাপি মেশিনের কথা বলছেন? রেডিওথেরাপি মেশিন, আর একটা মেশিন আশা করছি আর 1 মাসের ভিতরে চালু করতে পারবো। আর পুরানো মেশিন যেটা নষ্ট হয়েছে, সেটাও এখনও চালু করার চেষ্টা হচ্ছে, কিন্তু এখনও ঠিক করতে পারে নাই। আর যেটা বললেন যে টিউমার বোর্ড, আমাদের টিউমার বোর্ড আছে, কিন্তু আমরা আসলে যেটা ওই অ্যাডুকেট টাইম দিয়ে হওয়া, আমরা চেষ্টা করছি আমাদের সব রুগী এখন টিউমার বোর্ডে যাই, সেখানে আমরা সব রুগী হয়তো ডিসকাশন করি না, ওখানে রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, গাইনোকোলজি সব লোক থাকেন, সব রুগী ডিসকাশন করা হয় না। যে রুগীটা আসে দেখা যায় ক্লিন কাট, যেগুলো ডিসকাশনের বেশি কিছু নাই, সেগুলো আমরা হয়তো ওই রেসপেক্টিভ কনসালটেন্টের ডিসিশন দিয়ে দেয়। আর যেগুলো ক্রিটিক্যাল বা ডিসকাশন জরুরি, ডিসকাশন করলে হয়তো আলাদা ডিসিশন হবে, সেগুলো আমরা আলোচনা করি। তা এটা আমি চেষ্টা করছি যেটা আলাদা অর্গানাইজ করার জন্য, এটা আমি পদক্ষেপ নিয়েছি। আর আমাদের যে মেন সমস্যা, যে আমাদের হাসপাতালের আশেপাশে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা আমাদের যে রুগী অন্য জায়গায় নিয়ে যাওয়া, এটা আসলে আমাদের সমস্যা আছে। যেমন আমাদের
ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস কিছু সমস্যা আছে, মানে এই মুহূর্তে আমাদের মেমোগ্রাম হয় না, তারপরে অনেক ইনভেস্টিগেশন হয় না। ইনভেস্টিগেশন না হওয়ার জন্য একটা রুগী আসে কি, আসলে সে টেস্টগুলো যখন বাইরে চলে যায় তখন অনেক মানুষের হেল্প নাই, আলটিমেটলি দেখা যায় যে বন্ধু বেশি আসে, সে ওইটাকেই তাকে ইউটিলাইজ করে। আমি একটু অধ্যাপক আকরাম হোসেনের যে প্রসঙ্গটি, যে চিকিৎসকরা হেল্প করতে চান, যেটি আসলে আর্থিক অনুদানের থেকে, মানুষের সহযোগিতার থেকে এটি অনেক বড় এক্সপার্টাইজ, যে মতামত বা অন্য যে সহযোগিতা, মানে এটি আপনাদের নিতে কোনো অসুবিধা না, এটা আমরা তো নেই। আমাদের এখানে যেমন সব ডিসিপ্লিন আমাদের নাই, যেমন আমাদের কার্ডিওলজি নাই, আমাদের রেসপিরেটরি মেডিসিন নাই, নেফ্রোলজি নাই, এন্ডোক্রাইনোলজি নাই, এগুলো আমরা হেল্প নিই। এছাড়াও যদি আমাদের কোনো রুগী এরকম মনে হয় যে আমরা অন্যর হেল্প নেবো, যেমন যদি ওনার হেল্প লাগে বা আরও অন্য স্যারেরা আছে হেল্প লাগে, আমরা সেটা আবার টেলিফোনে বা এইভাবে নেই। কিন্তু আমাদের এখনও এই যে টেলিমেডিসিন চালু করছিলাম আমরা, যেটা আমরা অন্য হাসপাতালে সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু বোর্ড করার জন্য এখনো চালু করতে পারি না। স্যার এত মানে সহজও না, আবার মানে স্যারের কাছে অ্যাপ্রোচটা কেমন হতে পারে আমি একটু বলি। আমরা অনুষ্ঠানের স্বার্থে বলছি না যে ঠিক আছে আপনি বলে গেলেন যে আমরা নিতে পারি বা নিব, ব্যাপারটা এরকম না। মানে এটা আসলে অফিসিয়াল ওয়েতে নেয়ার প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় কি না, সেটা একটা করা যায়। যদি এটা করা যায় যে আমরা যদি অর্গান বেসড একটা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে নাম্বার অফ পেশেন্ট যখন কম হয় তখন এটা সম্ভব। কিন্তু আমাদের নাম্বার অফ পেশেন্ট এত বেশি থাকে যে আলাদাভাবে ওই একটা রোগীর জন্য 10 মিনিট সময় দেওয়ার বা 15 মিনিট সময় দেওয়ার সব রোগীর জন্য সম্ভব হয় না। কিছু রোগী আমরা দিই যেগুলো জটিল রোগী। সেই জনসংখ্যায় তো মানে সংখ্যার দিক থেকে তো চিকিৎসকরা সহযোগিতা করতে চায় আর কি। মানে এখন যদি 50 জন চিকিৎসক যদি এই বোর্ডে নানানভাবে বিভিন্ন দিনে যদি যুক্ত হয়, তাহলে তো লোডটা কমে যাওয়ার কথা না। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে গভর্নমেন্ট হাসপাতাল কিন্তু 8টা 2:30টা, এখানে ওইরকম ভাবে স্যারের কাছে একটু আমি মতামত জানতে চাই যে কিভাবে হতে পারে। এটা আমি আপনাকে বলি, আমরা বিশেষ সহকারীর সাথে একটা মিটিং ছিল আমাদের, যেহেতু বাংলাদেশের রুগীরা অনেক রুগী, ক্যান্সার রুগী, সর্বোচ্চ ক্যান্সার রুগী দেশের বাইরে যায় চিকিৎসার জন্য, বিশেষ করে ভারতে যেত। তো এই সভাতে আমি ছিলাম, আপনি বোধহয় ছিলেন। হ্যাঁ। তো ওইখানে কিন্তু বিশেষ সহকারীও কিন্তু এই কথাটা বলেছেন যে আমরাই কিন্তু সার্ভিসটা নিতে পারি। আমাদের এত যে একজন মানুষ হয়তো অবসরপ্রাপ্ত, কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে যদি সক্ষম থাকে, আরেক জায়গায় প্র্যাকটিস করে, সে লোকটা কিন্তু ভলান্টিয়ার করার জন্য অসংখ্য লোক তৈরি আছে। কিন্তু অবশ্যই এটা শুধু এইখানে না, বরং মানে এখনকার পর্যায়ে যত যেন-তেনভাবে চিকিৎসকরা তৈরি হচ্ছেন, আগে যারা তৈরি হচ্ছেন তারা তো আরো অনেক বেশি কম্পিটেন্ট এবং এখন ওই জায়গাগুলোতে কিন্তু এটা কিন্তু সম্ভব। মানে সরকার কিন্তু সরাসরি, আমি ওখানে উপস্থিত ছিলাম তখন, কিন্তু বিএসএমএর ভাইস চ্যান্সেলর ছিলেন, ওনাকেও কিন্তু উনি সরাসরি বলেছেন যে এই মানুষগুলোকে আমরা কাজে লাগাই। কারণ যেহেতু সার্ভিস অনেক বেশি মানুষ সেবা নিতে হচ্ছে বাংলাদেশে, এখন অনেক রোগী, ক্যান্সার হাসপাতালের রোগী বেড়ে গেছে কিন্তু আগের তুলনায়, যেহেতু ইন্ডিয়াতে যেতে পারছে না। তাহলে এই রোগীগুলো কীভাবে এত কম সংখ্যক চিকিৎসক দিয়ে সেবা দিতে পারবে? ক্যান্সার হাসপাতালে কিন্তু এত মানুষের সেবা দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ম্যান পাওয়ার নাই, একজন মেডিকেল ফিসিস পর্যন্ত নাই। তাহলে একজন এই যে রেডিওথেরাপি মেশিন চালু হবে 4 তারিখে, কোনো মেডিকেল ফিসিস আজকে পর্যন্ত অ্যাপয়েন্টেড হয় নাই। যিনি আছেন কোম্পানির একজন মেডিকেল ফিস, এটা তো হতে পারে না। অফিসিয়ালি 4টা পোস্ট আছে, একজন মাত্র এখন আজকে পর্যন্ত কোনো নিয়োগ হয় নাই। তো তাহলে এই যে পরিস্থিতিটা, এটা তাহলে ওই একজন মেডিকেল ফিসি ছাড়া কিভাবে একটা আধুনিক মেশিন কিনলাম, আমি 25 কোটি টাকা দিয়ে 27 কোটি টাকা দিয়ে মেশিন কিনলাম, কিন্তু রেডিওথেরাপি আবার নষ্ট হবে না, রেডিওথেরাপি তো প্রপারলি হচ্ছে কি না এটা আমি বুঝবো কি করে? কারণ অনকোলজিস্ট বা আমরা যেটা করি, আমরা প্ল্যানিংটা করি, কিন্তু অ্যাপ্রুভাল প্ল্যানিং অংশ দিই, কিন্তু চূড়ান্তভাবে ডেলিভারি এবং অন্যান্য কিছু কিন্তু মেডিকেল ফিসি চূড়ান্ত করেন। যেমন আমাদের হাসপাতালে, ধরুন আমি স্কোয়ারে কাজ করি, তো এখন আমরা কিন্তু ফ্যাসিলিটিগুলো আমাদের আছে। গভর্নমেন্টের ক্ষেত্রে যেমন ঢাকা সিএমএইচে আছে, কিন্তু ইন্টারেস্টিং হলো যে ক্যান্সার হাসপাতালে আজকে পর্যন্ত নাই, ঢাকা মেডিকেল কলেজে নাই। তো আপনি বিশ্বমানের সেবা কি করে দেওয়ার আশা করছেন? আমরা তো মনে করি যে ডাক্তার নিয়োগ দিলে চিকিৎসা হয়ে যাবে। এবং এটা না শুধু, এবং শিক্ষার ক্ষেত্র, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে যদি শিক্ষার ক্ষেত্র দেখেন, আমার কথা হলো যত মানুষ আছেন সবাইকে আমরা কাজে লাগাই না কেন? ক্ষতিটা কোথায়? এবং এটার জন্য এমনও না কিন্তু সরকারি খুব আইনও দরকার আছে, তা না কিন্তু, কারণ এই মানুষগুলো ভলান্টারি সার্ভিস দিতে রাজি আছে। এই সিদ্ধান্ত যে পরিচালক দিতে পারবেন, ব্যাপারটা আসলে এরকম না। এটা আমি ব্যাপারটা আমি একটু বলি জি, যে এই যে আমাদের হাসপাতালের যে জনবল স্যার, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা আপনার মতামত শুনছি, ফিরছি কিছুক্ষণ পরে। ডাক্তার জাহাঙ্গীর কবির, আপনি বিরতির আগে স্যারের কথার সঙ্গে যোগ করতে চাচ্ছিলেন, যদি একটু বলেন। জি, আমি জনবল নিয়ে বলতে চাই, খুবই ইম্পর্টেন্ট ইস্যু। যে আমাদের হাসপাতালে যদিও 300 বেডের জনবলতে 500 বেড চালাচ্ছি, কিন্তু আমাদের ডাক্তার যেটা আছে, আমাদের ডাক্তার প্রমোশন সমস্যা আছে, প্রমোশন সবাই পায়নি, কিন্তু আমরা অ্যাটাচমেন্টে অনেক ডাক্তার আমাদের আছে, বা ওয়েজড অ্যাটাচমেন্টে আছে। যেন ডাক্তারের চেয়ে বড় সমস্যা আমাদের 3য় 4th শ্রেণীর লোক নাই। আমাদের হাসপাতালে ক্লিনার সমস্যা, হাসপাতালে ওয়ার্ড বয় সমস্যা, আয়া সমস্যা,
হাসপাতালে ফিজিক্সের সমস্যা। যেমন আমি সার্জন, আমি কিন্তু এই আপনি যে বললেন যে বাইরের সাপোর্ট নেই, আমি কিন্তু সাপোর্ট নেই। যেমন ভাস্কুলার সার্জারি আমাদের নাই, কোনো রুগী যখন দেখি কোনো ভেসেল আমাদের রিপেয়ার করতে হবে, আমি কিন্তু এনআইসিবির থেকে ভাস্কুলার সার্জন নিয়ে আসি। এরকমভাবে সবাই নেয়, কিন্তু মেন সমস্যা আমাদের সাপোর্টিং স্টাফ, আমাদের ওটি বয় সমস্যা, আমাদের ক্লিনার আমাদের হাসপাতালে এই মুহূর্তে ইভিনিং নাইট কোনো ক্লিনার নাই। ওই সমস্যা সংকট সমাধানের পরেও ডাক্তার লাগবে না এরকম তো কোনো না, ডাক্তার লাগবে, কিন্তু ডাক্তার আমাদের যে পদ আছে, পদ সংখ্যা আছে, আমাদের অ্যাটাচমেন্ট অনেক ডাক্তার আছে। এই জন্য আমি ডাক্তার সমস্যার জন্য চিকিৎসা পাচ্ছে না এমন অবস্থা না, মেন চিকিৎসা পাচ্ছে না। আমি বলি যে সার্জন, যেমন আমাদের সার্জন আছি, আমরা একজন সার্জন অপারেশন করে 2 দিন, সেখানে চাইলে কিন্তু 4 দিন 5 দিন অপারেশন করতে পারে, কিন্তু কেন পারে না? ওটি সংখ্যা সীমিত। ওটি কয়টা আপনাদের? আমাদের ওটি 6টা চালু আছে, আর 2টা হয়তো 1.5 মাস 2 মাস চালু। মানে এক মাসে আপনারা কতগুলো ওটি করতে পারেন? আমরা প্রতি মাসে আমাদের অ্যারাউন্ড 400 রোগী সার্জারি হয় প্রতি মাসে। আচ্ছা, তো এটার জন্য কিন্তু সার্জারি সংখ্যা কিন্তু 800 করা সম্ভব যদি ওটি বাড়ানো যায়। এমন না ডাক্তার কমের জন্য সার্জারি হচ্ছে, তা কিন্তু না, হচ্ছে না। ওটির সংখ্যা কম এবং সেই সাথে ওই ওটির যে স্টাফ লাগে, যেমন ওটির যে ওটি বয় লাগে, ক্লিনার লাগে, এগুলো সংখ্যা কম। তো ডাক্তার আমাদের যদিও পদ কম, কিন্তু ওএসডি হয়ে ডাক্তার কিন্তু আমাদের আছে। ধন্যবাদ। অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে স্বাস্থ্য কমিশন তো অনেকভাবে অনেক উন্নতির চেষ্টা করছে আর কি, নানা দিক থেকে পরিকল্পনাও করছে। ক্যান্সার কতটুকু গুরুত্ব পাচ্ছে, যেহেতু আপনি ক্যান্সারের একজন চিকিৎসক হিসেবে এই কমিটিতে? আপনাকে ধন্যবাদ। স্বাস্থ্য সেক্টর যে মানে রিফর্ম কমিশন, যেটা ডেফিনেটলি বাংলাদেশ সরকারের বর্তমান এই মুহূর্তে সরকারের চাহিদা ক্যান্সার হলো ওয়ান অফ দ্য নাম্বার 1 প্রায়োরিটি। আচ্ছা, নাম্বার 1 প্রায়োরিটি। তো সেই তুলনায় নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ক্যান্সারের বিষয়ে অবশ্যই অগ্রাধিকার থাকবে, এবং ক্যান্সার অবশ্যই অগ্রাধিকার জনবলের দিক থেকে। আমাদের যতজন ধরেন সার্জিক্যাল অনকোলজিস্ট দরকার, আসলে তো নাই, হাতে গোনা কয়েকজন আছে, জাস্ট হাতে গোনা। কিন্তু মুশকিলটা হলো কি, ইভেন যদি ক্লিনিক্যাল অনকোলজিস্ট 1800 দরকার, আছে 200। মেডিকেল ফিস তো নাই, মানে বাইরে আছে কিন্তু সরকারিতে নাই। জেনারেল সার্জনরা ব্যাকআপ দিচ্ছে নাকি? জেনারেল সার্জনরা ব্যাকআপ দিতে পারে, দিচ্ছে তো, সারা বাংলাদেশের জেনারেল সার্জনরাই তো অপারেশন করছে। কিন্তু এই জেনারেল সার্জনগুলোকে যদি আমি কিছু কিছু টেকনোলজি শিখিয়ে দিই, প্রযুক্তি শিখিয়ে দিই, তারা কিন্তু এই কাজগুলো করতে পারে। গাইনি সার্জারিও করতে পারে। প্রত্যেকটা রুগীকে ঢাকায় এসে গাইনি সার্জারিতে অপারেশন করতে দরকার নেই তো, যেগুলো মেজর সেগুলো কিন্তু ওখানে করতে পারে, কমপ্লিকেটেডগুলো শুধু ঢাকায় আসবে। তো সেটা তো হচ্ছে না। তো আমাদের যেটা বক্তব্য থাকবে, আমরা কিন্তু এই বিষয়গুলো বলবো। আমরা এটাও বলবো যে যদি এটা আমাদের সবার মধ্যে বিশেষজ্ঞরাও বলছিলেন, এবং আমাদের স্বাস্থ্যের যে সচিব উনিও বলছিলেন যে 8টা যে মেডিকেল কলেজ হচ্ছে, 8টা মেডিকেল কলেজে 8টা যে আঞ্চলিক ক্যান্সার কেন্দ্র হচ্ছে, বা অন্যান্য নতুন কিডনি, মানে 8টা ক্যান্সার সেন্টার হচ্ছে স্বতন্ত্র, জি, ওগুলোর ক্ষেত্রেও কিন্তু 2টো করে লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন, 4টা ভোল্ট আছে ওখানে প্রত্যেকটাতে। আমি এবার সারা বাংলাদেশে 8টা জায়গাতে ভিজিট করেছি। 1 মাসের মধ্যে আমি 6টা ডিভিশন ভিজিট করছি। 6টা ডিভিশনের প্রত্যেক জায়গায় ক্যান্সার স্পেশালি যিনি হাসপাতালের দায়িত্বে আছেন তার সাথে কথা হয়েছে। এই জায়গাগুলো আমরা ভিজিট করেছি। আসলে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু মেশিন, যেমন বরিশালে গেলাম, 15 সালে মেশিন নষ্ট হয়েছে, আর কোনো নতুন মেশিন দেওয়া হয়নি। খুলনাতে 12 বছর ধরে মেশিন পড়ে আছে, ওখান আজকে পর্যন্ত চালু হয় নাই, এবং সেটা কিন্তু ওখান থেকে রুগীরা ইন্ডিয়াতে চলে যাচ্ছে। যশোরের রুগীরা ইন্ডিয়াতে চলে যাচ্ছে। সীমান্তবর্তী রংপুরে মেশিন খারাপ, সেখান থেকে রুগীরা চলে যাচ্ছে। রাজশাহীর মেশিনটা চলে, রাজশাহীর মেশিনটা চলছে। তো সব জায়গার ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু চলতেছে না। তো তাহলে এই পরিস্থিতিটাতে আমাদেরকে মানে তাহলে কি হলো গে, তাহলে কি সরকারি ব্যবস্থাপনা চালাতে পারবে না? তাহলে কি সরকার বেসরকারি উদ্যোগ নিতে হবে? আমাদের যেটা প্রস্তাবনা হলো যে মেশিন কিনে, একটা মেশিন 27 কোটি টাকা, চালাতে পারলে না, নষ্ট হয়ে গেল, 6 মাস পরে এলো, এটা অর্থ কি? তার থেকে যদি এমন হতে পারে যে বেসরকারি যারা এই সেক্টরে কাজ করতে চান, মানে ক্যান্সার নিয়ে, তাদেরকে সরকার যে ট্যাক্স মকুব করে, ট্যাক্স প্রণোদনা দিল, তারপর ধরেন যে যন্ত্রপাতির দাম কমিয়ে দিল, ভ্যাট কমিয়ে দিল, ওষুধের উপর ভ্যাট কমিয়ে দিল, ওষুধের যে ম্যাক্সিমাম রিটেল প্রাইস আছে 17%, সেটা কমিয়ে 5% করে দিল, তাহলে কিন্তু রোগীদের একটা বিশাল উপকার হয়, এবং বেসরকারি খাত কিন্তু এগিয়ে যেতে পারে। কারণ সরকারি খাতে আমরা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, যেহেতু আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম দীর্ঘদিন, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হলো যে আমরা আসলে এটা পেরে উঠতেছি না, যে কোনোভাবে পেরে উঠতে পারছি। কিন্তু বেসরকারি খাতে যদি অনেক বেশি সেন্টার হয়, তাহলে এই জিনিস দাম কমে যেত, রোগীগুলো কিন্তু দেশে থাকতে হবে, ফরেন কারেন্সি কিন্তু সেভ হতো। আমরা এগুলো থাকবে আমাদের রিপোর্টে। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে মানে আপনি তো আসা খুব বেশি দিন সময়
হয়নি জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে। আপনি মানে ফার্স্ট প্রায়োরিটি কোন কোন দিকে দিচ্ছেন? ধন্যবাদ। আমি আসার পরে, আমি তো গত 17 নভেম্বর জয়েন করছি, 2 মাস হয়েছে আমার। আমি আসার পরে দেখলাম আমাদের বড় সমস্যা, আমাদের মেশিন নষ্ট। আমাদের সিটি স্ক্যান মেশিনও একটা যে চালাচ্ছি আমরা, ওই রেডিওথেরাপির সিটি সিমুলেটর মেশিন, কিন্তু সিটি মেশিন আমাদেরটা নষ্ট, এমআরআই মেশিন নষ্ট, ম্যামোগ্রামও নাই। এগুলো কি কেনার ব্যবস্থা হচ্ছে? এগুলো আমি আসার পরে আমরা ওই একটা লাইনাক মেশিন, রেডিওথেরাপি মেশিন, একটা এক্সরে মেশিন, একটা ম্যামোগ্রাম মেশিন, একটা আল্ট্রাসাউন্ড মেশিন কেনার জন্য অলরেডি অ্যাপ্রুভ পেয়েছি আমরা, কেনার প্রসেসে আছে। আর আমাদের যেহেতু আউটসোর্সিং নাই, ক্লিনিং আমাদের বড় সমস্যা। আর মানুষ কেন বাইরে যায়, মানুষ কেন ক্যান্সার খারাপ বলে, বড় কারণ একটা হলো যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। তা আমাদের যদি পরিষ্কার পরিচ্ছন্ন লোকই না থাকে, আমি আপনাকে এর আগে বলছি যে আমাদের ইভিনিং নাইটে কোনো ক্লিনার নাই, মর্নিংয়ে 11 জন ক্লিনার দিয়ে আমরা চালাই, তাদের পরিষ্কার রাখা কঠিন। এই জন্য আমি আসার পরেই আউটসোর্সিংয়ের মাধ্যমে, যেহেতু পদগুলো মামলা হয়ে আছে, নিয়োগ দেওয়া কঠিন, সময় লাগবে, সময় সাপেক্ষ, আমি আউটসোর্সিং যেটা আমাদের ব্যবস্থা আছে, আউটসোর্সিংয়ের মাধ্যমে আমি সচিব স্যারকে বলেছি, স্যারও অ্যাগ্রি করছেন এবং উপদেষ্টা ম্যাডামও আমাকে বলছেন ঠিক আছে আপনি লেখেন। আমি সেভাবে লিখে ওই ফাইল অলরেডি স্বাস্থ্য পার হয়ে আমি অর্থ মন্ত্রণালয়ে এখনও আছে, ওখান থেকে আমি আশা করছি পাবো। কারণ আমি যদি আউটসোর্সিংয়ের মধ্যে ক্লিনার পাই, হাসপাতাল পরিষ্কার করতে পারবো। আর পরিষ্কার রাখতে পারলে মানুষের ভালো লাগবে। এই জন্যে রোগীরা ভালো লাগা ছাড়াও এখানে সংক্রমণের তো উৎস, সংক্রমণের প্লাস রোগীদের কষ্ট হয়। একটা মানুষ এখন তো সবাই লিভিং স্ট্যান্ডার্ড একটা আছে, হঠাৎ এমন যায় যেখানে যে তারা থাকতে পারে না, কষ্ট হয়। কারণ বাথরুম ইউজ করা বলেন বা পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, আর রোগীদের তো পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি লাগে, কারণ এখানে তো অসুস্থ রোগীদের এমনিতেই নোংরা বেশি হয়, যার জন্য এখানে এই লেভেলের লোক বেশি দরকার। এটা আমি চেষ্টা করছি। আর মেশিন কেনার পরেও সিটি এমআরআই আমি কেনার জন্য অলরেডি উদ্যোগ নিয়েছি। আমি সিটি একটু আগে আমি মন্ত্রণালয়ে গেছিলাম, সেখানেও আলাপ করছি, ওনারা আমাদের বলছে আমরা চেষ্টা করবো। যারা স্যার গাইড করে তাদের আরও আন্তরিকতা দরকার, বা সেই জায়গাতে আপনাদেরও নজরদারি দরকার যে আসলে রোগীরা কি স্যাটিসফাই হচ্ছে কিনা। যারা তথ্য দিচ্ছে, তথ্য কেন্দ্রের কথা বলছে আপনারা, সেটা আমরা দেখছি যে আমাদের যে রোগীগুলো সার্ভিস, আসলে সার্ভিস তো বড় সময় সিস্টাররা ব্যয় করেন রোগীর সাথে। ডাক্তার যদি চিকিৎসা করেন, কিন্তু রোগীকে এই সময় সিস্টাররা দেয়, সিস্টাররা দেন, এবং সিস্টার এবং সাপোর্টিং আরও স্টাফ, ওয়ার্ড বয়, আয়া, এদের স্টাফ, এটা আমরা জোর চেষ্টা করছি এবং মনিটরিং ব্যবস্থা করছি। আমার হাসপাতালে আমি আসার পরে এখন প্রতিদিন ইভিনিং রাউন্ড হয়। ইভিনিং রাউন্ড মানে একজন কনসালটেন্ট লেভেল প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর এলেভেল, একজন ডাক্তার, একজন আনসারের কমান্ডার, একজন সিস্টার সুপারভাইজার, ওয়ার্ড মাস্টার, এটা প্রতিদিন সন্ধ্যার পর আমরা রাউন্ড দিই, যাতে এই অভিযোগগুলো আমরা কমাতে পারি। আমি বলছি না সব বন্ধ করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি এগুলো ইমপ্রুভ করার জন্য, যাতে মানুষের এই কষ্ট লাঘব হয়। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক আকরাম হোসেন, আপনার কাছে জানবো যে আপনি তো বেসরকারির একটি বাংলাদেশের বড় সেন্টারের প্রধান হিসেবে কাজ করছেন। আমরা কি ক্যান্সারের সব চিকিৎসা বেসরকারিতে হলেও দিতে পারছি কিনা, মানে সেই অবস্থা কি? না, আমরা আসলেই পারছি না। কারণ বেসরকারিতে পারছি না কারণ আমাদের সংখ্যার দিক থেকে, নাকি আমাদের প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে? প্রযুক্তিগত সীমাবদ্ধতা বেসরকারিতেও আছে। বেসরকারিতে আমরা দিতে পারছি, কিন্তু যেটা হলো যে আমি বাংলাদেশের মানুষের কথা বলছি, যে আমাদের আরো অনেক বেশি মেশিন দরকার। আচ্ছা, আমাদের বেসরকারি দিয়ে হচ্ছে না? না, দিয়ে হচ্ছে না। আচ্ছা, আমাদের তারপর হলো যে বেসরকারি খাতে যে আমাদের প্রাইস তো অনেক বেশি, এই প্রাইস নিতে পারছে না, অনেকে নিতে পারছে না। তো এটা কিন্তু সরকারের স্বাস্থ্য বীমা বা অন্য কিছুর মাধ্যমে এই প্রাইসটা কমাতে হবে, কারণ বেশিরভাগ মানুষের রোগটা তো হচ্ছে অনেক বয়স্ক অবস্থায়। মনে করেন যদি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে সরকারি রোগীও যদি আপনারা পেতেন, এরকম একটা চেইন যদি তৈরি হতো। এটা ভারতে আছে, ভারতে কর্পোরেট হসপিটালগুলোতে এই সরকারের সাথে এটা কি আপনি এই যে কমিশনের পক্ষ থেকে সুপারিশ দিয়েছেন? আমরা কমিশনের পক্ষ থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে এনকারেজ করব, যাতে করে সরকারি এবং বেসরকারি, কারণ বাংলাদেশে এখন প্রায় 70% তারা তো আরো রোগী পেলে খরচ আরো কমাতে পারে এবং সরকারি রোগীর ক্ষেত্রে যাতে করে আরো কমে নিতে পারে। যেমন ভারতে যেমন আয়ুষ্মান এটা প্রকল্প আছে, সেখানে 5 লক্ষ রুপি একজন রোগীকে দেওয়া হয়, ক্যান্সার রোগীকে তার সেবা নেওয়ার জন্য। সে কিন্তু সরকারি হোক বেসরকারি সব জায়গাতে কিন্তু সেবাটা কিনতে পারে, সে নিতে পারে। তো বাংলাদেশেও কিন্তু এগুলো হতে পারে। এখন মনে করেন ডিরেক্টর সাহেব যে কথাগুলো বললেন, সে কথাগুলো বাস্তবতাটা হলো যে আমাদেরকে এর থেকে বাইরে হয়ে আসতেই হবে, এর কোনো বিকল্প পথ আমাদের খোলা নাই। উনিও বিকালবেলায় প্র্যাকটিস করেন, এবং এখন ধরেন যে বাংলাদেশের সব ডাক্তারাই, সরকারি ডাক্তারাই তো বিকালে প্র্যাকটিস করেন। আসলে তো একটা বড় অংশ তারা বেসরকারি খাতে সার্ভিস দিচ্ছেন না।
তো বেসরকারি খাত যদি স্ট্রেনথেন না হয় তাহলে ওনারা সার্ভিসটা কোথায় দিবেন, ইভিনিংয়ে কোথায় চেম্বার করবেন, কোথায় করবেন? তো সেই জিনিসগুলো কিন্তু বেসরকারি খাতে স্ট্রং হইতে হবে আর নিয়মের মধ্যে আসতে হবে। এবং আমি মনে করি ওষুধের দামও কমাতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কমাতে হবে। এবং বেসরকারি প্রতিষ্ঠানের সুবিধা যেটা হলো আমাদের ফিজিস্ট আছে, আমাদের হাইটেক মেশিনস আছে। আমাদের মেশিন 14 বছর রান করেছে, 14 ইয়ার্স চলছে, 14 বছর। হ্যাঁ, এখন না, এটা সাধারণত একটা মেশিনের বয়স 10 বছর থাকে, আমরা 14 বছর রান করেছি। এবং এখানে এখন আমরা নার্সিং ভালো, এই কারণে নতুন না, মেইনটেনেন্স ভালো, যে কন্টিনিউয়াস মেইনটেনেন্স করে। এখন গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে যে সিএমসি করবে, সব 20 লক্ষ টাকার উপরে যে কোনো জিনিস কিনলে তার উপরে একটা কন্টিনিউয়াস চুক্তি হবে ওই যারা সাপ্লায়ারের সাথে। তখন কিন্তু এইগুলো আর মেশিনগুলো নষ্ট হবে না। কিন্তু ক্যান্সার হাসপাতালের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো সবসময় ঘটেছে। তো এই জিনিসগুলো পরিবর্তন হলে হয়তো উপকার হবে। কিন্তু মেইন প্রবলেম কিন্তু দুর্নীতি, মেইন কিন্তু প্রবলেম হলো দালাল চক্র। এই দুটাকে যদি আপনি ভাঙতে না পারেন, যদি বন্ধ করতে না পারেন, আপনি ডিরেক্টর সাহেব শত চেষ্টা করলেও এটা পরিবর্তন ঘটাতে পারবেন না, উনি পারবেন না। সুতরাং আমি সবসময় বিশ্বাস করি যে কোনো কাজের জন্য, আমি যে কোনো কাজে, ইভেন আমরা যে কমিশনের কাজ করি, আমরা কিন্তু অনেকের সাথে ডিসকাস করি, অনেকের সাথে কথা বলি। আমার কোনো লোকসান নাই, কারণ আমি অনেক বেশি গেইন করি এবং আমি অনেক বেশি রাইট জিনিস লিখতে পারি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ডাক্তার জাহাঙ্গীর কবির আপনার কাছে জানবো যে যেই চ্যালেঞ্জে নেমেছেন, মানে কতটুকু সফল হবেন মনে হয়, বা অন্তত জনবলগুলোকে মানে নিয়োগ দেওয়ানো সম্ভব কিনা সরকারকে বলে, বা কতটা ধর্ণা দিতে হচ্ছে? আমি তো মন্ত্রণালয়ে অনেক বেশি যাই, যেহেতু আমাদের সব কাজে মন্ত্রণালয়ের মাধ্যমে আসতে হয়। তাই আমরা যদি আউটসোর্সিং লোকগুলো পাই, আমরা যদি জনবল পাই আর মেশিন পাই, মেশিন বলতে এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন আর রেথোরাই মেশিন যদি পাই, তাহলে আমাদের হাসপাতালকে সেন্টার অফ এক্সেলেন্স করা অসম্ভব না, সম্ভব। কারণ আমাদের কিন্তু বিশ্বমানের ডাক্তার আছে। আপনি জানেন আমাদের দেশের ডাক্তার ম্যাক্সিমাম বাইরেতে ট্রেনিং করে আসা। যেমন আমি পার্সোনালও বাইরে অনেক জায়গায় ট্রেনিং করে আসছি, পার্সোনাল অ্যারেঞ্জমেন্টে। এরকম নিজস্ব সেলফ ডেভেলপমেন্টের জন্য আমাদের ডাক্তাররা বাইরেতে ট্রেনিং করে আসেন। তার জন্যে বিশ্বমানের চিকিৎসা সম্ভব যদি আমরা পরিবেশ পাই। পরিবেশ বলতে বোঝায় যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস পাই, ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস পাই, তাহলে আমাদের দিয়ে সম্ভব। কিন্তু আমাদের একটা সমস্যা যেটা আপনি বললেন, সেটাও আমরা চেষ্টা করছি যে এই যে রোগীদের নিজের খরচে চিকিৎসা করা লাগে। আমাদের হাসপাতালে আমরা কেমোথেরাপি অনেক সাপ্লাই এখন দেওয়া হচ্ছে। আমি আসার পরেও দেখছি যে কয়েকটা শেষ হয়েছিল, আমি সাথে সাথে সেটা কেনার চেষ্টা করছি, কিনে ফেলছি। মানে এমনি সমাজ কল্যাণের বাইরে আপনারা কোনো ফান্ড দিয়ে সহযোগিতা করেন একদম অতি দরিদ্রদের? আমাদের জাকাত ফান্ড আছে, পার্সোনাল ফান্ড আছে, যেগুলোতে আমরা চেষ্টা করি। কিন্তু সেটা আসলে এই প্রয়োজনের তুলনায় খুব অপ্রতুল। আমাদের একেবারে সময় কম। অধ্যাপক আকরাম হোসেন, আপনাকে 1-1.5 মিনিটে জানতে চাই যে একেবারে মোটা দাগে কোন লক্ষণগুলো প্রকাশ পেলে খুবই দ্রুত ক্যান্সার বিশেষজ্ঞের কাছে চলে আসা উচিত? না, একটি সহজ, এগুলো তো সহজ। যেমন শরীরে হঠাৎ করে আনএক্সপ্লেইন ওজন কমে যাওয়া, যে কোনো কারণে পাতলা পায়খানা হওয়া, কোষ্ঠকাঠিন্য এরকম হতে পারে, শরীরে যে কোনো জায়গা থেকে রক্তপাত হওয়া এবং কাশির সাথে রক্ত যাওয়া, এবং পাশাপাশি দেখা যাচ্ছে ওই লোকটা যদি স্মোকার হয়, রক্ত যাচ্ছে, শরীর ওজন কমে যাচ্ছে ইত্যাদি যদি থাকে, এটা যদি দেখা যাচ্ছে অনেক দিন থাকে, গলা স্বর বসে যাওয়া, তো এরকমভাবে চাকা একটা স্তনে একটা চাকা বা পিণ্ড হওয়া, দেখা যাচ্ছে যে এটা পেইনলেস, কোনো পেইন ছাড়া। তো এই ধরনের লক্ষণগুলো থাকলে কিন্তু আপনি দেখবেন যে এটাকে আপনি মোটা দাগে বলতে পারেন যে এই লক্ষণগুলো আপনাকে এটা ক্যান্সারের বিশেষজ্ঞের কাছে দেখানো দরকার হতে পারে। এগুলো খুব ছোটো ছোটো জিনিস, কিন্তু দেরি করা উচিত না কোনোভাবেই। মানে আমি তো বলি যে একটা আয়না একটা মানুষের জীবন সেভ করতে পারে। মানে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করবেন আপনি মাসিকের 7 দিন পরে, যাদের মাসিক, আর যাদের মাসিক বন্ধ তাদের তো মাসের যে কোনো একদিন, তাহলে কিন্তু আপনি আপনার চাকাটা ধরে ফেলতে পারবেন গোসলের সময়, মানে বুকে হাত দিয়ে ধরতে পারবেন। আর সব ক্যান্সারের ক্ষেত্রে লক্ষণ যদি প্রকাশ পেয়ে যায়, আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি প্রত্যেকটা ক্যান্সারের কি অবস্থা। আমরা অন্তত আর্লি আসতে পারলে দেখা যায় যে আমরা আসি হাসপাতালে, তখন অনেক তাড়াহুড়া করি, কিন্তু আগে আমরা আসতে না, আমি একটা দুঃখের কথা বলেই ফেলি, কারণ হচ্ছে যে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট একটা ম্যামোগ্রাম নাই। খুবই হতাশাজনক। এর থেকে দুঃখের কি থাকতে পারে? আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক হতাশার কথা শুনলাম। আমরা আশার বাংলাদেশে এখন বাস করছি। আপনাদের আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশে অনেকগুলো ফাউন্ডেশন হাসপাতালও আছে, নানা ধরনের হাসপাতাল আছে। আমরা দেখছি যে সেখানে যত ফান্ড সরকারের পক্ষ থেকে দেয়া হয় বা অনেকে এগিয়ে আসেন, ক্যান্সারের ক্ষেত্রে সবসময় একটা পিছুটান আমরা দেখি। কিন্তু ক্যান্সার এমন একটি রোগ যেটি আসলে মানুষকে খুব বেশি সময় দেয় না। তাই এই জায়গায় সমাজ, রাষ্ট্র সবার সহযোগিতা দরকার, এবং আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি তাহলে হয়তো এই ক্যান্সার কেউ আমরা আসলে জয় করতে পারবো। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।